আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া, দীর্ঘ অনেকদিন পর তোমাদের তৃতীয় সেমিস্টারের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভাইয়া, আজকের এই ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা তোমরা অলরেডি জানো। আমরা 7 নাম্বার অধ্যায় মোমেন্ট অফ ইনার্শিয়া এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো ভাই, এই অধ্যায়টা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা বলো বা তোমাদের চাকরির পরীক্ষা, ডুয়েট বলো, সব জায়গার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? তো এই অধ্যায়টা তোমরা অনেকেই ভয় পেয়ে থাকো বা এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন মনে হয়, কারণ তোমরা এই জিনিসগুলো বেসিক থেকে আসলে তোমরা শিখো না বা শিখতে চাও না, ঠিক আছে? তো আমি তোমাদের এই অধ্যায়টা একদম বেসিক থেকে খুব সুন্দরভাবে বুঝাই দিব। আশা করতেছি এই ক্লাসটা কমপ্লিট করার পর বা এই অধ্যায়টা কমপ্লিট করার পর এই 7 নাম্বার অধ্যায় মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না, ঠিক আছে? তো ভাই, এই অধ্যায়ে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কি দেখো। প্রথমে আমরা আলোচনা করব মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি, ঠিক আছে? এরপর ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট কি এবং দ্বিতীয় মোমেন্ট কি সেটা সম্পর্কে জানবো। সেকশন মডুলাস সম্পর্কে জানবো, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে জানবো, সমান্তরাল অক্ষীয় উপপাদ্য সম্পর্কে জানবো, ঠিক আছে? এরপর আছে আয়তাকার ও ত্রিভুজ আকার সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রের যে প্রমাণ আছে, এটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা প্রমাণ আমরা দেখব। এরপর আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য যে বিভিন্ন সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সূত্র আছে সেই সূত্রগুলো আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? আর সর্বশেষে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এর মাঝে থেকে আমি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে বা যে ম্যাথগুলো আছে সেগুলো আমি বলে দিব। তোমরা নিশ্চিতভাবে সেখান থেকে কমন পেয়ে যাবে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে চলো আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়টা আলোচনা শুরু করি। এখন তাহলে ভাই, আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে, মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে, এবং একই সঙ্গে আমরা আলোচনা করব হচ্ছে ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট কি এবং দ্বিতীয় মোমেন্ট কি এই সম্পর্কে। তো মোমেন্ট সম্পর্কে কিন্তু তোমরা গত একটা অধ্যায় করে আসছো, সেখানে একটা সম্পূর্ণ অধ্যায় শুধু মোমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো সেখানে মোমেন্ট সম্পর্কে আমরা কি দেখছিলাম, যে যদি আমরা বলের সাহায্যে সংজ্ঞায়িত করি, আমরা মোমেন্টকে বলের সাহায্যেও সংজ্ঞায়িত করতে পারি, ক্ষেত্রের সাহায্যে সংজ্ঞায়িত করতে পারি, মোমেন্ট অফ ইনার্শিয়াকেও বলের সাহায্যে সংজ্ঞায়িত করতে পারি, ক্ষেত্রের সাহায্যেও সংজ্ঞায়িত করতে পারি, ঠিক আছে? তাহলে মোমেন্ট ছিল হচ্ছে, দেখো, একটা বল যদি নির্দিষ্ট পরিমাণ, ধরলাম এক্স পরিমাণ দূরত্বে, অর্থাৎ একটা অক্ষ থেকে এক্স পরিমাণ লম্ব দূরত্বে অবস্থান করে, তাহলে পি বলের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে এই পি বল এবং অক্ষ থেকে এই লম্ব দূরত্বের গুণফলের সমান। অর্থাৎ এখানে মোমেন্ট এম ইজ ইকুয়াল টু হবে হলো লম্ব দূরত্ব এক্স এবং এই বলের গুণফল, ঠিক আছে? সেটা আমরা যদি ক্ষেত্রের সাহায্যে প্রকাশ করি, সেটা কি হবে, কোনো একটা ক্ষেত্র যদি একটা অক্ষ থেকে এক্স পরিমাণ লম্ব দূরত্বে অবস্থান করে, তাহলে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই লম্ব দূরত্বের গুণফলই হবে হচ্ছে মোমেন্ট, ঠিক আছে? তাহলে মোমেন্টের মেইন জিনিস হচ্ছে কি, বল এবং লম্ব দূরত্বের গুণফল, ঠিক আছে? এখন ভাইয়া দেখো, এখানে আমাদের যে বলছে ক্ষেত্রফলের প্রথম মোমেন্ট, এই ক্ষেত্রফলের প্রথম মোমেন্টটাই হচ্ছে আমাদের এই যে মোমেন্ট, শুধু মোমেন্ট, ঠিক আছে? তাহলে সেটা কি, যে হচ্ছে এক নির্দিষ্ট অক্ষ থেকে একটা ক্ষেত্র যদি এক্স পরিমাণ লম্ব দূরত্ব অবস্থান করে, তাহলে এই ক্ষেত্রের প্রথম মোমেন্ট হবে হচ্ছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল এবং অক্ষ থেকে ওই ক্ষেত্র পর্যন্ত লম্ব দূরত্বের গুণফল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রথম মোমেন্ট, অর্থাৎ মোমেন্টটাকেই প্রথম মোমেন্ট বলা হয়, ঠিক আছে? এরপরে দেখো আমাদের কি আছে, ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টটা কি হবে, দেখো, দ্বিতীয় মোমেন্টটাকেই আসলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নামে প্রকাশ করা হয়। মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট, ঠিক আছে? তাহলে দেখো, কোনো একটা ক্ষেত্র একটা অক্ষ থেকে, নির্দিষ্ট অক্ষ থেকে যে পরিমাণ লম্ব দূরত্ব অবস্থান করতেছে, ঠিক আছে, ওই লম্ব দূরত্বের বর্গের সঙ্গে, কিসের সঙ্গে ভাইয়া, বর্গের সঙ্গে যদি আমরা ওই ক্ষেত্রের ক্ষেত্রফল গুণ করি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট বা মোমেন্ট অফ ইনার্শিয়া। অর্থাৎ মোমেন্টের ক্ষেত্রে ছিল কি, লম্ব দূরত্ব গুণন ক্ষেত্র, আর মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে বা ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ওই ক্ষেত্রের সঙ্গে কি করতে হচ্ছে, লম্ব দূরত্বের আমাদের বর্গ দ্বারা গুণ করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, জাস্ট আমাদের বিষয়টা কেমন হচ্ছে, দেখো, প্রথম মোমেন্ট হচ্ছে এটা, দ্বিতীয় মোমেন্ট হচ্ছে মোমেন্টের আবার মোমেন্ট, ঠিক আছে? অর্থাৎ এম ইজ ইকুয়াল, এখানে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই দ্বারা প্রকাশ করা হয়, বা ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টকে কি দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এটা হবে হচ্ছে মোমেন্ট ইনটু এই মোমেন্টের সঙ্গে আবার কি, লম্ব দূরত্বের গুণফল। তাহলে আমাদের মোমেন্টের আবার মোমেন্ট নিলে সেটা হবে কি, আমাদের দ্বিতীয় মোমেন্ট বা মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আই ইজ ইকুয়াল টু হচ্ছে কি, এম এর মান আমরা জানি, এখানে দেখো প্রথম মোমেন্টের মান হচ্ছে এক্স এ, তাহলে এর সঙ্গে আবার লম্ব দূরত্ব, সরি এখানে আমাদের ওয়াই হবে না, এক্স হবে, হ্যাঁ, যেহেতু দূরত্ব আমরা এখানে এক্স দিয়ে প্রকাশ করছি, এক্স, তাহলে এক্স, তাহলে দেখো এখানে আমাদের মোমেন্টের সঙ্গে যদি আবার আমরা
লম্ব দূরত্ব আবার গুণ করি, তাহলে আমরা কি পাবো, দ্বিতীয় মোমেন্ট বা মোমেন্ট অফ ইনারশিয়া, সেটা হবে কি এ এক্স স্কোয়ার। অর্থাৎ আমাদের এখানে কি আমরা মোমেন্টের আবার মোমেন্ট নিচ্ছি, ঠিক আছে। তাহলে তখন আমরা কি পাচ্ছি, দ্বিতীয় মোমেন্ট। এই দ্বিতীয় মোমেন্টটাই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে আমি সংজ্ঞাটা আরেকবার তোমাদের ক্লিয়ার করে বলে দেই। একটা নির্দিষ্ট অক্ষ থেকে কোনো একটা ক্ষেত্র যদি নির্দিষ্ট পরিমাণ লম্ব দূরত্ব অবস্থান করে, তাহলে ওই লম্ব দূরত্বের বর্গের সঙ্গে ওই ক্ষেত্রের ক্ষেত্রফলের গুণফলই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া বা ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট, ঠিক আছে। তাহলে আশা করতেছি তোমরা মোমেন্ট অফ ইনারশিয়া সম্পর্কে বুঝতে পারছো, ঠিক আছে। এখন ভাই আমরা তোমাদের এই যে ক্ষেত্রফলের যে দ্বিতীয় মোমেন্টটা আছে এটা সম্পর্কে আরো একটু বিস্তারিত আলোচনা করব। সেটা কি, দেখো ধরো আমাদের এটা হচ্ছে একটা বড় ক্ষেত্র, ঠিক আছে। এই ক্ষেত্রের মধ্যে ক্ষুদ্র একটা ক্ষেত্র হচ্ছে ডিএ, যেটা এক্স অক্ষ থেকে ওয়াই পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে এবং ওয়াই অক্ষ থেকে এক্স পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই সম্পূর্ণ অংশের যদি আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই, তাহলে দেখো সেখানে আমাদের কি করতে হবে। প্রথমে দেখো এখানে আমাদের কি করতে হবে, আমরা কি দেখলাম একটু আগে, যে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট বা মোমেন্ট অফ ইনারশিয়া ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমরা আই ইজ ইকুয়াল টু দেখলাম হচ্ছে ক্ষেত্র অর্থাৎ ক্ষেত্রফল গুণন লম্ব দূরত্বের উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এখন আমরা কি বলছিলাম, যে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে হয়, ঠিক আছে। এখন আমরা এই অক্ষটাকে নির্দিষ্ট করে দিব, সেটা কি এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা বের করে দেখাবো এই মোমেন্ট অফ ইনারশিয়াটাকে, ঠিক আছে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যদি আমরা এই বড় ক্ষেত্রের মাঝখানে ক্ষুদ্র একটা ক্ষেত্র ধরলাম, এই যে আমাদের ডিএ, যার ক্ষেত্রফল কি ডিএ, এই ডি এর আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করব। এরপর আমরা কি করব, ইন্টিগ্রেশন করে আমরা কি করতে পারবো, সমগ্র ক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আমরা জানি কি ইন্টিগ্রেশন করলে কোনো একটা ছোট জিনিস বড় হয়ে যায়, ছোট জিনিসকে ইন্টিগ্রেশন করলে আমরা একটা বড় জিনিসের ভ্যালু পাই, ঠিক আছে। তাহলে আশা করতেছি ইন্টিগ্রেশন সম্পর্কে তোমরা জানো। তাহলে এখানে দেখো আমাদের এক্স অক্ষের সাপেক্ষে এই ক্ষুদ্র ক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে, এক্স অক্ষের সাপেক্ষে ক্ষুদ্র ক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া হবে হচ্ছে আই এক্স এক্স, অর্থাৎ আমাদের এখানে কি দিয়ে প্রকাশ করতে হবে, এক্স এক্স দিয়ে প্রকাশ করতে হবে এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়াকে। ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কি, দেখো আমরা মোমেন্ট অফ ইনারশিয়া ইজ ইকুয়াল টু কি দেখলাম, ক্ষেত্র গুণন লম্ব দূরত্বের বর্গ। তাহলে এখানে আমাদের দেখো তো এক্স অক্ষ থেকে কি পরিমাণ দূরত্বে আমাদের এই ক্ষুদ্র ক্ষেত্রটা অবস্থান করতেছে, ওয়াই পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে না, ওয়াই পরিমাণ দূরত্বে কিন্তু অবস্থান করতেছে। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এই ক্ষুদ্র ক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া হবে হচ্ছে আমাদের ডিএ হচ্ছে ক্ষেত্র, অর্থাৎ যেহেতু ক্ষুদ্র ক্ষেত্র সেজন্য ডিএ দ্বারা প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। এর সঙ্গে আমাদের লম্ব দূরত্বের বর্গের গুণ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে। এরপর যদি আমরা ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখো এই ওয়াই ওয়াই অক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র ক্ষেত্রটা কি পরিমাণ দূরত্ব অবস্থান করতেছে, এক্স পরিমাণ দূরত্ব অবস্থান করতেছে। এখন তোমাদের মনে আসতে পারে যে আমরা এক্স অক্ষের সাপেক্ষের ক্ষেত্রে কি জন্য আমরা হচ্ছে এক্স না ধরে ওয়াই ধরলাম, এবং ওয়াই অক্ষের মানে যখন আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে যখন আমরা মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতেছি, তখন আমরা কি জন্য এখানে এই দূরত্বটাকে এক্স দিয়ে প্রকাশ করলাম, তাই না। এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করো তো, যখন আমরা এক্স অক্ষের সাপেক্ষে ক্ষুদ্র ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতেছি, তখন আমরা এক্স অক্ষ থেকে কোন দিকে আমরা লম্ব দূরত্বটা অতিক্রম করতেছি, আমরা খাড়া দিকে অতিক্রম করতেছি না, অর্থাৎ ওয়াই অক্ষের দিকে অতিক্রম করতেছি না, ওয়াই অক্ষের দিকে কিন্তু অতিক্রম করতেছি। সেই জন্য এখানে আমাদের দূরত্বটা কিসের দিকে হচ্ছে, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে হচ্ছে। আর যখন তুমি ওয়াই অক্ষের সাপেক্ষে এই ক্ষুদ্র ক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতেছো, তখন কিন্তু দেখো তুমি ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের দিকে, অর্থাৎ তুমি এই এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করতেছো, ঠিক আছে। সেজন্য এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হবে হচ্ছে কি, ক্ষুদ্র ক্ষেত্রের ক্ষেত্রফল ইনটু আমাদের ওয়াই অক্ষ থেকে ওই ক্ষুদ্র ক্ষেত্র পর্যন্ত দূরত্ব তার উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমরা ক্ষুদ্র ক্ষেত্রের জন্য এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া পেলাম, ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া পেলাম। এখন আমরা যদি সমগ্র এই বড় ক্ষেত্রটার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই, তাহলে আমরা কি করবো ভাইয়া, ইন্টিগ্রেশন করে দেব। তখন আমাদের আই এক্স এক্স হবে সম্পূর্ণ অংশের জন্য। এখন আমরা কি করতেছি, আমি একটু লিখে দিই এখানে, এটা হচ্ছে ক্ষুদ্র অংশের জন্য সম্পূর্ণ অংশের জন্য, ঠিক আছে। তাহলে দেখো আমাদের সম্পূর্ণ অংশের জন্য আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে গেলে কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে আই এক্স এক্স ইজ ইকুয়াল টু হবে হলো ইন্টিগ্রেশন, আমরা ওয়াই স্কয়ারটাকে আগে লিখি, ওয়াই স্কয়ার ডিএ, ঠিক আছে। এই এই যে এই শর্তটা, ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা তোমাদের পরবর্তী
সেমিস্টারগুলোতে যে আমাদের পরবর্তী বললে ভুল হবে, এই সেমিস্টারেরও তোমাদের যে প্রমাণগুলো আছে, এই যে আয়তাকার বা ত্রিভুজ সেকশনের যে প্রমাণগুলো আছে ওই জায়গায় কাজে লাগবে। অর্থাৎ ইন্টিগ্রেশন, অর্থাৎ ওয়াই স্কয়ার ডিএ কে ইন্টিগ্রেশন করলে যে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পাই, এই শর্তটা তোমাদের পরবর্তী সেমিস্টারে অনেক প্রমাণে কাজে লাগবে। অর্থাৎ তোমরা এই জিনিসটা মনে রাখবা যে ইন্টিগ্রেশন ওয়াই স্কয়ার ডিএ, বা যদি আমাদের কিসের সাপেক্ষে হয়, ওয়াই অক্ষের সাপেক্ষে হয়, তখন এক্স স্কয়ার ডিএ ইজ ইকুয়াল আই, এখানে যদিও ওয়াই ওয়াই লেখা লাগিচ্ছে, ঠিক আছে, আই সরি এটাই এক্স এক্স হবে, এটা ওয়াই ওয়াই হবে, ঠিক আছে। এই জিনিসটা ইন্টিগ্রেশন করলে যে মোমেন্ট অফ ইনার্শিয়া পাওয়া যায়, এই শর্তটা তোমাদের পরবর্তী সেমিস্টারের অনেকগুলো প্রমাণে লাগবে। অর্থাৎ থিওরি অফ স্ট্রাকচারের অনেকগুলো প্রমাণ আছে, সেখানে তোমাদের এই শর্তগুলো লাগবে, ঠিক আছে। তোমরা একটু ভালো করে মনে রাখো যে লম্ব দূরত্বের স্কয়ার এবং ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলকে ইন্টিগ্রেশন করলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পাই সমগ্র ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করলাম, ক্ষুদ্র এক্স অক্ষের সাপেক্ষে ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনার্শিয়াকে ইন্টিগ্রেশন করে আমরা কি করলাম, সম্পূর্ণ অংশের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম। এরপর আই ওয়াই এর সাপেক্ষে যদি আমরা যে ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া পাইছিলাম সেটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে এটা দাঁড়াচ্ছে কি এক্স স্কয়ার ডিএ, ঠিক আছে। অর্থাৎ এটা ইন্টিগ্রেশন করলে আমরা এখন কি পাবো, সমগ্র অংশের জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো। এটা তোমাদের বইয়ে একটু বাংলা কথা সহ অর্থাৎ ব্যাখ্যা সহ বলা হয়েছে, আমি যেভাবে বললাম তোমরা একবার রিডিং করে দেখো, এই জিনিসগুলো ওখানে বলা আছে, ঠিক আছে। তাহলে আমি সর্বশেষ আরেকবার তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার সংজ্ঞাটা বলে দেই। মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমাদের কোনো একটা অক্ষ থেকে নির্দিষ্ট দূরত্বে কোনো একটা ক্ষেত্র, সরি এভাবে বললে ভুল হবে, তোমরা বলবে যে হচ্ছে কোনো নির্দিষ্ট অক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ লম্ব দূরত্ব অবস্থিত একটা ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ওই অক্ষ থেকে ওই ক্ষেত্র পর্যন্ত লম্ব দূরত্বের বর্গ এবং এর সঙ্গে ওই ক্ষেত্রের ক্ষেত্রফলের গুণফল, ঠিক আছে। অর্থাৎ আমাদের লম্ব দূরত্বের বর্গের সঙ্গে যে সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, ওই সেকশনের ক্ষেত্রফলের গুণফলই হবে হচ্ছে আমাদের ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট বা মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আশা করতেছি মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আমার কোনো আলোচনা করার প্রয়োজন নেই, তোমরা ফুল একদম ক্লিয়ার হতে পারছো। এখন ভাইয়া আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আলোচনা করব। দেখো আমরা কিন্তু দেখলাম যে আমরা এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারি, ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারি, এবং যে কোনো একটা অক্ষ ধরেও আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারি। ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, আমরা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে এই বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করি, ঠিক আছে, এভাবে দেখো, ধরলাম এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটার ক্ষেত্রফল হচ্ছে ডি, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে কি দেখলাম যে ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, আমরা এইভাবে লিখি আই ওয়াই ওয়াই, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমাদের বস্তুর ক্ষেত্রফল ডিএ এর সঙ্গে আমাদের অক্ষ থেকে বস্তু পর্যন্ত দূরত্বের লম্ব দূরত্বের বর্গের সঙ্গে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফলটা গুণ করতে হবে। তাহলে এটা আমাদের আই ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এরপরে আমাদের যে আনুভূমিক অক্ষটা আছে অর্থাৎ এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, আই এক্স এক্স, অর্থাৎ এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আই এক্স এক্স দ্বারা এক্স এক্স দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন তাহলে কি হবে, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে ডিএ ইনটু এক্স অক্ষ থেকে এই বস্তু পর্যন্ত আমাদের লম্ব দূরত্ব হচ্ছে ওয়াই, তাহলে আমাদের ওয়াই এর উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই যে এক্স অক্ষের সাপেক্ষে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। এছাড়াও আরো কিছু অক্ষ আছে যে অক্ষগুলোর সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারবো। যেমন ধরো এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায়ে কি পড়ে আসলাম, আমরা ষষ্ঠ অধ্যায়ে কিন্তু পড়ে আসছি ভরকেন্দ্র সম্পর্কে। আয়তক্ষেত্রের ভরকেন্দ্র কোথায় থাকে, আমাদের প্রস্থের অর্ধেক বরাবর যদি আমরা একটা রেখা কল্পনা করি এবং দৈর্ঘ্যের যদি এটাকে যদি দৈর্ঘ্য ধরি, তাহলে দৈর্ঘ্যের অর্ধেক বরাবর যদি একটা রেখা কল্পনা করি, এই দুইটা রেখা যে মাঝখানে যে বিন্দুতে ছেদ করতেছে, এই বিন্দুটাই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ভরকেন্দ্র, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এই ভরকেন্দ্র বরাবর অর্থাৎ কোনো একটা ক্ষেত্রের ভরকেন্দ্র বরাবর দুইটা অক্ষ অঙ্কন করি, একটা হচ্ছে আনুভূমিক অক্ষ আর একটা হচ্ছে উলম্ব অক্ষ। উলম্ব অক্ষের নাম আমরা কি জানি ভাইয়া, ওয়াই ওয়াই অক্ষ, ঠিক আছে। আর আনুভূমিক যে অক্ষটা গেছে এটাকে ধরা হয় হচ্ছে কি এক্স এক্স অক্ষ, ঠিক আছে। তাহলে দেখো তো এই দুইটা অক্ষ কোন দিক দিয়ে অতিক্রম করছে, একটা বস্তুর এখানে সেটা হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে। সেটা এখন অন্য ধরনের বস্তু হতে পারে, ধরো যেকোনো একটা অন্যরকম একটা শেপের একটা বস্তু, ঠিক আছে। এই বস্তুর ভরকেন্দ্র এখানে, তাহলে এই বস্তুর ভরকেন্দ্র দিয়ে যদি তুমি দুইটা
অক্ষ অঙ্কন করো, তাহলে এই অক্ষগুলোর নাম হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষ। ঠিক আছে, তাহলে এখন যখন আমাদের কোনো একটা বস্তু ধরো মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলবে এবং অক্ষগুলো বলে দেবে যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে নির্ণয় করো। ঠিক আছে, একটু আগে আমরা দেখলাম যে এক্স এবং ওয়াই অক্ষ যে কোনো একটা এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে নির্ণয় করলে সেটাকে আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে হলে আই ওয়াই ওয়াই এবং এক্স অক্ষের সাপেক্ষে হলে আই এক্স এক্স দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে যখন আমাদের বলবে যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো বা বের করো, ঠিক আছে, তখন আমাদের এই জিনিসটাকে প্রকাশ করা হবে হচ্ছে, দেখো কিভাবে এই জিনিসটাকে প্রকাশ করা হবে হলো আই, যদি আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রকাশ করি আই সিজি ওয়াই। ঠিক আছে, আর আমরা যদি এক্স অক্ষের সাপেক্ষে আমাদের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের সাপেক্ষে প্রকাশ করি সেটাকে আমরা প্রকাশ করি আই সিজি এক্স। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, যদি যে কোনো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলে তখন আমরা সেটাকে প্রকাশ করি আই এক্স এক্স দিয়ে, এবং আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে বের করতে বলে সেটাকে প্রকাশ করি আই ওয়াই ওয়াই দিয়ে। ঠিক আছে, এখন আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা হয় আর কি, আমাদের প্রস্থ যদি বি হয়, এগুলো তোমরা সামনে যখন প্রমাণ করাবো তখন দেখতে পারবা, এবং আমাদের এই গভীরতাটা যদি আমাদের ডি হয় তাহলে আয়তক্ষেত্রের জন্য ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, অর্থাৎ ধরো ভর কেন্দ্রগামী ওয়াই অক্ষ বা ভর কেন্দ্রগামী এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হয়, আমাদের ধরো ওয়াই অক্ষের সাপেক্ষে যখন হবে তখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে ডিবি কিউব ভাগ 36, এবং এক্স অক্ষের সাপেক্ষে যখন হবে তখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হলো বিডি কিউব ভাগ 36। এগুলো আমি পরে ব্যাখ্যা করব, কি জন্য ডির উপর কিউব হচ্ছে, কি জন্য বির উপর কিউব হচ্ছে, এগুলো আমি সূত্রের ব্যাখ্যা বা প্রমাণের মধ্যে আমি পরে ব্যাখ্যা করব। ঠিক আছে, অর্থাৎ তাহলে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এক্ষেত্রে যেহেতু আমরা আয়তাকার সেকশন দিয়ে বোঝাচ্ছি বিষয়টা, সেজন্য আমাদের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্রকাশ করা হয় ওয়াই অক্ষের জন্য হবে আইসিজি ওয়াই এবং এক্স অক্ষের জন্য হবে আইসিজি এক্স। ঠিক আছে, এখন ধরো আমাদের বলল যে হচ্ছে আমাদের যে জিনিসটা এখন আমি তোমাদের বোঝানোর জন্য এগুলো কথা বললাম আর কি, সেটা হচ্ছে দেখো এই যে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য। ঠিক আছে, আমরা এই যে সেকশন মডুলাস এবং পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া পরে আলোচনা করব, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমাদের বইয়ে এগুলো আগে আলোচনা করছে। তো দেখো এক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, দেখো আমরা এখন কি নিয়ে আলোচনা করব, এই যে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য নিয়ে। তোমাদের বইয়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো এই সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে সমাধান করতে হবে। তার মানে কি ভাইয়া, এই জিনিসটা আমাদের কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ হবে, আমাদের মানে বুঝতে হবে এই জিনিসটাকে। ঠিক আছে, গুরুত্ব সহকারে বুঝতে হবে। তাহলে দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো এখানে। তাহলে ভাইয়া আমরা যে এই যে এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, আবার হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলো সম্পর্কে দেখলাম। এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে এই টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটা কি সমান্তরাল অক্ষীয় উপপাদ্য। আর সেকশন মডুলাস আর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পরে থিওরি পার্টের শেষের দিকে আলোচনা করবো, তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখো এই সমান্তরাল অক্ষীয় উপপাদ্য জিনিসটা কি সেটা আগে বুঝি আমরা। সমান্তরাল বলতে কি বোঝাই, দেখো এটা যদি একটা সরল রেখা হয়, এটার সমান্তরাল রেখা কি হবে, এটা হবে না। কারণ কি, এদের মধ্যবর্তী ডিস্টেন্স সব জায়গাতেই সমান, অর্থাৎ এরা কখনোই এক জায়গায় যে মিলিত হবে না। ঠিক আছে, এইভাবে সমদূরত্ব বজায় রেখে সামনের দিকে চলতে থাকবে, এদের বলা হয় সমান্তরাল রেখা বা অক্ষ। ঠিক আছে, এরকমই আমরা এই অধ্যায়ে যতগুলো সূত্র দেখব, ঠিক আছে, সবগুলোই হচ্ছে কোনো একটা সেকশনের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সূত্র, মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র। ঠিক আছে, যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র যেটা আছে, তারপর তোমার ত্রিভুজের ক্ষেত্রে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র আমরা দেখবো। অর্থাৎ যতগুলো সূত্র শিখবো তার বেশিরভাগই হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র। কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে আমাদের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র দিয়ে ম্যাথ সমাধান করা যাবে না, বা ওখানে হবে না ওইটা দিয়ে। ঠিক আছে, কি জন্য হবে না সেটা তোমরা ম্যাথ যখন করবো তখনই বুঝতে পারবা। তখন আমাদের আসবে এই হচ্ছে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য, অর্থাৎ আমরা ওই যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার যে সূত্রটা আছে ওইটার সঙ্গে আর একটু একটা জিনিস অ্যাড করে দিয়ে আমরা ম্যাথ সমাধান করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ আমরা ডাইরেক্ট একদম ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে আমাদের সূত্র আছে সেই সূত্র দিয়ে ম্যাথ সমাধান করতে পারবো না, সেখানে আমাদের এই সমান্তরাল অক্ষীয় উপপাদ্যটা দরকার হবে। তাহলে দেখো সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে আমাদের সূত্রটা দেখতে কিরকম হবে, সেটা হচ্ছে ধরো সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে যদি আমরা, যেহেতু ধরো আমরা এটা ওয়াই অক্ষের সাপেক্ষে দেখাই, এক্স অক্ষের সাপেক্ষে দেখাই, ঠিক আছে, তাহলে ভর কেন্দ্রগামী এক্স অক্ষের সমান্তরালে একটা অক্ষ হচ্ছে এটা এক্স এক্স অক্ষ ধরলাম। ঠিক আছে, এটা ধরলাম হচ্ছে ধরো এক্স প্রাইম ধরলাম এমনিতেই দেখানোর জন্য। ঠিক আছে,
তাহলে ভর কেন্দ্রগামী এক্স অক্ষের সমান্তরাল একটা অক্ষ হচ্ছে এক্স এক্স, ঠিক আছে। তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে আই এক্স, ঠিক আছে। এটা সমান আমরা লিখতে পারবো, দেখো এটা সমান আমরা লিখতে পারবো কি, যে সেকশনের আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি ওই সেকশনের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আই সিজি, এখানে যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে তাহলে আই সিজি এক্স, এর সঙ্গে আবার আমাদের একটা জিনিস এক্সট্রা ভাবে যোগ করতে হবে, তখনই আমাদের এই যে আই এক্স এর মান পাবো, অর্থাৎ এই এক্স অক্ষের সাপেক্ষে অন্য একটা এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা পাবো। সেটা কি, আই সিজি এক্স এর সঙ্গে আমাদের কি করতে হবে, যে ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি এই সমান্তরাল অক্ষের সাপেক্ষে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল এ এর সঙ্গে এই অক্ষ এবং এই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গ দ্বারা গুণ করে দিতে হবে। এটা যদি আমরা ওয়াই ধরি তাহলে এর ক্ষেত্রফলের সঙ্গে এই যে আমাদের মধ্যবর্তী লম্ব দূরত্বটার স্কয়ার দিয়ে গুণ করে আমাদের যোগ করে দিতে হবে কার সঙ্গে, এই যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার সঙ্গে। তাহলে ভাইয়া আমরা সমান্তরাল অক্ষীয় উপপাদ্যটাকে যদি সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে আমরা বলতে পারবো কোনো একটি অক্ষের সাপেক্ষে একটি বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ওই বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং উক্ত দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের সঙ্গে উক্ত ক্ষেত্রের ক্ষেত্রফলের গুণফলের সমষ্টির সমান, ঠিক আছে। অর্থাৎ আমাদের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং যে ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি সেই ক্ষেত্রের ক্ষেত্রফল ইনটু আমাদের এই দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষীয় উপপাদ্য। তোমরা বইয়ের সংজ্ঞাটা একবার দেখে নিবা, তাহলেই ভালোভাবে বুঝতে পারবে এবং আমার কথার সঙ্গে মিলাইবা, ঠিক আছে। তাহলে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য কি আরেকবার দেখো, আমরা কি করতেছি, এক্স অক্ষের সমান্তরাল আর একটা অক্ষের সাপেক্ষে আমরা এই বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, ঠিক আছে। কিন্তু আমরা শুধু জানি হচ্ছে এই যে ধরো হচ্ছে আমরা যতগুলো সূত্র জানি সবগুলোই হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। তাহলে আমরা এখন এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করব, এই যে এই সূত্র দিয়ে বের করব। কি সেটা, আমাদের এই ক্ষেত্রের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এই ক্ষেত্রের ক্ষেত্রফল ইনটু দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। কি আশা করি বুঝতে পারছো, তাই তো? তাহলে এটাই হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষীয় উপপাদ্য, ঠিক আছে। তাহলে তোমাদের বইয়ে এই জিনিসটা বলা আছে, তোমরা একবার রিডিং করে নাও এখন, তাহলে আশা করতেছি একদম ক্লিয়ার হয়ে যেতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা এই সূত্র দিয়ে সমাধান করব, ঠিক আছে। এটা যদি আমাদের ওয়াই অক্ষের সমান্তরালে একটা অর্থাৎ এটা কি আমাদের ভর কেন্দ্রগামী ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষ কিন্তু, তাহলে ওয়াই অক্ষের সমান্তরালে যদি একটা অক্ষ দিয়ে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র কি হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ অন্য একটা ওয়াই অক্ষ, এটা ধরলাম, এটা হচ্ছে ওয়াই প্রাইম ধরলাম, এটা ধরলাম ওয়াই, ঠিক আছে। তাহলে এই ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই ওয়াই ইজ ইকুয়াল টু আই সিজি ওয়াই, অর্থাৎ এই বস্তুর ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ ভর কেন্দ্রগামী ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এই ক্ষেত্রের ক্ষেত্রফল ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম এক্স, তাহলে এই যে ইনটু এক্স এর উপর স্কয়ারের গুণফল, সেটা আবার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এইটা পুরোটা সমাধান করলে আমরা এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে আয়তাকার এবং ত্রিভুজাকার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সূত্রের প্রমাণ। এটা তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ এবং প্রায় বেশিরভাগ সময় তোমাদের পরীক্ষায় এটা চলে আসে, ঠিক আছে। তাহলে আসো আমরা এই প্রমাণটা শুরু করি।